গোপাল গোপালিনী বেলা 10টা বেজে গেছে, পাঠশালায় যাবি না বাবা? এলো বুঝিন, এলো লখাই এলো, তোকে সঙ্গে নিয়ে পাঠশালায় যাবে। গোপাল বিধির লিখন না যাবে এখন দিয়া। আমি কি শুনিলাম, ওই সূত্রিকা গাড়ি বিধি এসে লিখে গেল, এখানে বস। এক হতবাকি সনেগার বিয়ে রাত্রি কোল খালি হয়ে যাবে, কেউ তো জানি না, আমি শুধু জানি আমিও তো মা, আমি তো জননী। গোপালের কিছু হলে কি করে থাকতে পারি? গোপাল, এই গোপাল, এই তুই কোথায়? গোপাল, বড্ড শরীর খারাপ তোর, তোর জ্বর এসেছে। গোপাল লখাই রে, গোপাল স্কুলে যাবে না, ওর বিষমে জ্বর। তুই যা বাবা, স্কুলে যা, আজকে গোপালে যাবে না। ওর জ্বর হয়েছে, শরীর খারাপ। শরীর খারাপ? হ্যাঁ, তুই স্কুলে যা, স্কুলে না গেলে রাজবাড়ির কুমঙ্গল হবে, বিনা বাকির বজ্রটাকা হাতাবে। লখাই তুই স্কুলে যা বাবা, এ হতভাগে মায়ের কথা শোন, তুই গৃহে যাস না, স্কুলে যা। মা, আমাকে দেখো কেন কাঁদছো? তুমি আমাকে কেন দেখো কাঁদছো? সে কি লখাই? স্কুল যাব না। লখাই, তোকে দেখে কেন যে আমি কান্না করি আমি তোমায় বলতে পারবো না লখাই। কেন? আমার সোনার লখাই রে, আমার খাবার খাবি রে, আমার সোনার লখাই রে, আমার খাবার খাবি রে, আমার সোনার লখাই রে, আমার খাবার খাবি রে। গোপালী যাবন মায়ের কাছে, গোপালী যাবন মায়ের কাছে, মাখন চাই করে আমার সোনার লখাই রে, আমার খাবার খাবি রে, আমার সোনার লখাই রে, আমার খাবার খাবি রে। স্কুলে যাব আমি ছোট জাত, আমি দাই মা।
আমার কথা শোন বাবা, আজকে ঘরে যাস না, স্কুলে যা। গোপাল যাবে না। আজকে যাব না স্কুল, আজকে যাবে না? না লখাই না, স্কুলে না গেলে আমার যে বিপদ হবে। লখাই, এই লখাই, কেন তুই স্কুলে যাবি না? ও লখাই রে, একবার মা বলে না রে, মা ডাকে শুনি মন ভরে না রে। ও লখাই রে, একবার মা বলে না রে। ও লখাই রে, একবার মা বলে না রে। আকাশের তারা, তোরে ছাড়া ওরে লখাই ভালো লাগে না। তুই আমার নয়নে মনি, আকাশের তারা, তোরে ছাড়া ওরে লখাই ভালো লাগে না। তুমি ছাড়া মনে বসে না রে। ও লখাই রে, একবার মা বলে না রে। ও লখাই রে, একবার মা বলে না রে। গোপাল, গোপাল, আজ লখাই লখাই করে কেন কাঁদছো গো মা এই পথের ধারে? গোপাল রে, সেই কথা তুইও জিজ্ঞাসা করেছিস আমাকে? না গোপাল না, এই গোপন কথা আমি প্রকাশ করতে পারবো না। এমন কি কথা গো মা? তুমি লখাই লখাই বলে এই পথের ধারে তুমি কাঁদছো, সবাই যে তোমায় দেখছে গো মা। আর কেঁদো না গো মা। গোপাল, ওরে তোকে আমি গর্বে ধারণ করেছি। হ্যাঁ মা। কিন্তু একদিনের জন্য আমি মা হয়েছি লখাইয়ের। লখাইয়ের বিঘ্ন ঘটতে গেলে আমি যে সহ্য করতে পারবো না। না মা। ওষুধ খেয়েছিস বাবা? কই ওষুধ? আমার তো ওষুধ নাই গো মা। কি গা জ্বর, কি গরম, জ্বর এসেছে। হ্যাঁ মা। চল বাবা চল, একটু জল খেয়ে ওষুধ খেয়ে নে বাবা, ওষুধ খেয়ে নি। লখাই গেল না, লখাই পাঠশালায় যায়নি। কেন গো মা? লখাই চম্পা নিতে গেছে, না জানে বিঘ্ন ঘটতে পারে। গোপাল আয়। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। জয় শঙ্কর ভবানী। ওই কালী সাবিনী এক চোখে কানি সে জ্বর বেদিনী আমার সব কিছু অনিষ্ট করেছে। ডুবে গেছে আমার 14 ডিঙ্গা বোঝাই করা ধন সামগ্রী। হারিয়ে ফেলেছি আমি আমার 72,000 মাঝি। কিন্তু তবু আমি মাথা নত করিনি। ওই কাল সাবিনী এক চোখে কানি সে জ্বর বেদিনী পদপথে করব না আমি পূজা অর্চনা। আমি শিব শৈব, শিবের পূজারি। কিন্তু একে শুনলাম প্রাসাদে ফিরে এসে আমার ঘনিষ্ঠ পুত্র, আমার চম্পলার উদীয়মান সূর্য, সে যে বিদ্যালয়ে যাবে না, পঠন করবে না, সে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত না হয়, অষ্টবিদ্যা শাস্ত্রবিদ্যায় পারদর্শী না হয়, তাহলে আমার বর্তমানে আমার চম্পল সিংহাসনে উপবেশন করবে কে? সেইটা আমার শেষ সম্বল। না না না, এর বিহিত ব্যবস্থা করতে হবে আমায়। কোথায় গেছিস?
ধত্তিমাকে ডেকে নিয়ে আয়। লখাই লখাই তুমি এখানে শোনাই, মহলে বসে বসে কি ভাবছো তুমি? তোমার কথাই শুধু ভাবছি। তুমি হঠাৎ আমার কাছে এসে বললে পুত্র খিন্দরে পঠন পাঠন করবে না, সে বিদ্যালয়ে যাবে না, হ্যাঁ, সে কোনোদিন অন্য জল গ্রহণ করবে না। সারা মহল লখাইকে খুঁজেছি। লখাই দুদিন ধরে আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না, ঠিক করে খাবার খাচ্ছে না, পাঠশালায় পাঠালে পাঠশালায় যেতে চাইছে না। ছেলেটা এমন করছে কেন? লখাই কি শিক্ষা অর্জন করবেন না? বেনি, লখাই যদি শিক্ষা অর্জন না করে এত বড় দায়িত্ব কি করে পালন করবে? এত বড় চম্পকনগরের রাজা হবেন, প্রজাদের দুঃখ সুখ কি করে তার দায়িত্ব ভার নেবে? কিন্তু লখাই, আমি সেনাপতির কাছে খবর পেলাম যে লখাইকে নাকি শিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছেন ওই ধাত্রী। হ্যাঁ, ধাত্রী পথের মাঝে প্রতিদিন লখাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। কি এমন রহস্য লুকিয়ে আছে? কেন ধাত্রী মা আমার ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে দিচ্ছে না? কেন বাধা হয়ে দাঁড়িয়েছেন? কি রহস্য আছে আমায় জানতেই হবে। তবে কি ধাত্রী মা কোনো গোপন রহস্য লুকাচ্ছে না তো? তাই তুমি এর বিচার করো, নিশ্চয় এর বিচার করো। নিশ্চয়ই সরকার, তুমি প্রাসাদে ফিরে যাও। আমি অতি সত্তর ধত্তিমাকে ডেকে এর বিহিত ব্যবস্থা আমি করবো। সত্যকে উদ্ঘাটন করতে হবে আমায়। বড় বৌমা, ও মেজো বৌমা, লখাই কোথায় তোমরা দেখতে পেলে? আমি চম্পলহদীশ্বর বণিক শিরোমণি রাজা চন্দ্রধর এই ধরনের আমার মতো চেষ্টা করে আমি সশরীরে কৈলাসে যেতে পারি। অনর্থে পিনাকি অঞ্জন ভোলা আমার সাথে কথা বলি। তাই তো সত্য উদ্ঘাটন না করলে আমার সম্পলার আবার অকল্যাণ নেমে আসবে। তাই কোথায় কে আছিস? জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক মহারাজ। বিক্রম সিংহ, আর কাল বিলম্ব নয়, আপনাকে অতি সত্তর অশ্বপৃষ্ঠে আরোহণ করে যেতে হবে এই ধাত্রীমার গৃহে। ধাত্রীমাকে ডেকে নিয়ে সমারাজ সভায় আমি জানতে চাই কেন আমার পুত্রের রূপ মুখ পড়েছে। ধাত্রীমা ঝর্ণয় বাড়ি বর্ষণে করে। যথাজ্ঞ মহারাজ, আমায় যেতে হবে না। দেখতে দেখতে যেন মন্ত্রী মশাইকে পাঠিয়েছিলাম আমি ওই ধাত্রী মায়ের গৃহে। মন্ত্রী মশাই এই ধাত্রী মাকে নিয়ে এসেছে রাজ দরবারে। প্রণাম বাবু মশাই। সুখে দেখো ধাত্রীমা। আমি জানি আগামীকালে এসেছেন বাণিজ্য থেকে। সত্যই আমি বুঝতে পারিনি এতদিনের উপহার আজ আমি পাবো বুঝি। আমি যে লখাইকে লালন পালন করেছি, তাই আজকে আমি পুরস্কার নিতে এসেছি। আমি পুরস্কার দেব, তোমায় পুরস্কৃত করবো। তবে একটি সত্য ঘটনা তোমাকে উদ্ঘাটন করতে হবে আমার রাজসভা। আমি ছোট জাত, কোনোদিন মিথ্যা কথা বলি না। আমি সত্যকে প্রকাশ করে দেব। ধাত্রীমা, তুমি তো জগতের মাতা, আমারও মা, সকলের মা। তুমি জগৎ মাতা। ধাত্রীমা, সত্যি করে একটি প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে? বলো বলো, কেন চুপ করে রয়েছে ধাত্রীমা? কি প্রশ্ন বাবু মশাই? প্রশ্ন প্রশ্ন না করে কি করে উত্তর দেব আমি? আমার বংশের শেষ প্রদীপ শিহুদীয় ভবানী সূর্য সীমান দুর্লভ লক্ষিন্দর প্রতিদিন গুরুকুলে যাই অধ্যয়নে লাগে। কিন্তু আজ কয়েকদিন থেকে তার জননী বলতে চাই যে কোনোদিন আর পাঠশালায় যাবে না, অধ্যয়ন করবে না। শুধু নাকি যাবার পথে তুমি আমার পুত্রের মুখ বলেছে অঝর নয়নে বাড়ি বর্ষণে করো। কেন? এই কথা সত্যি? কেন যে লখাইকে দেখে আমার
নয়নে জলে বর্ষণ হয়। বাবু মশাই, লখাইকে দেখে মায়া আসে আমার। কিন্তু তোমারও তো পুত্র রয়েছে গোপাল। হ্যাঁ, গোপালের জন্য তোমার মায়া মমতা কিচ্ছু নেই। কেন নেই? যাকে আমি গর্বে ধারণ করেছি নিশ্চয় আছে। তাহলে আমার পুত্রের মতন উপানে চেয়ে তুমি তুমি কাঁদো কেন? আমি যে জগৎ জননী, জগৎ মাতা, জগতের সন্তানকে যে আমি কাঁদতে পারি, তাদেরকে অপরাধ হয়েছে বুঝি? অপরাধ? না না না, অপরাধ নয়, কিন্তু একদিনই তুমি কন্দন করবে, কিন্তু প্রতিদিন তুমি কন্দন করো। মহারাজ, নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে। সেনাপতি, হ্যাঁ, সেনাপতি, লখাই কোথায় আছে একটু বুঝিয়ে বলবো আমি। লখাই, দাঁড়াও! এটা রাজসভা। এই রাজসভা থেকে বিনা অনুমতি থেকে কখনোই যাওয়া যাবে না লখাইয়ের কাছে। কেন? কারণ লখাই মায়ের কাছে প্রতিজ্ঞা করেছে, যতক্ষণ না এই কথা রহস্য জানতে পারবে কোনোদিন সেই গুরু আশ্রমে যাবে না। শুধু তাই নয় ধরতিমা, সে দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ। সে তো আমারই অনুসাদ পুত্র। সে কোনোদিন আমার চম্পল রাজপ্রাসাদে অন্য জল স্পর্শ করবে না। তুমি কি চাও? বাবু মশাই, তুমি কি চাও আমি ধরতিমা? আমি কখনো চাই না। আমি যে মা, মা হয়ে সন্তান যদি এক মুষ্টি অন্ন জল গ্রহণ না করে আমি কি করে সহ্য করব? ধরতিমা, যদি আমার পুত্রের বদন দর্শন করে তোমার কান্না পাই, নিশ্চয়ই তোমার কাছে কোনো গুপ্ত রহস্য লুকায়িত আছে। প্রকাশ করে বলো, বলো ধরতিমা। আমি চম্পলাবতী শহর, আমি বরিশ্রামণী রাজা চন্দ্রধর। শাস্ত্রে বলেছে রাজ্য পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তাই আমার সকল চম্পলাবাসী যদি সুখে শান্তিতে থাকতে পারে, সেই রাজ্যের রাজা হয়ে আমিও থাকবো। বাবু মশাই, আমি কোনোদিন বলতে পারবো না কেন যে লখাইকে দেখে আমার নয়নে জল আছে। সেনাপতি, বলো। আমার সন্তানের কপালের জ্বর। মন্ত্রী মশাই, কাকুমণি, আমার কপালে জ্বর হয়েছে। আজকের মতো আমি আসি। পূর্বেই বলেছে এটা রাজসভা, যে কারণে আনা তোমায়। বলে দাও, কেন তুমি লখাইকে দেখে নয়ন বরিশন করো? না, আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে এই ধরতিমা। বাবু মশাই, হ্যাঁ। আমি বলতে পারবো না বাবু মশাই। এইভাবে ধাত্রীমা কখনোই বলবে না যে লখাইকে দেখে কেন বরিশন হয়। আপনি একটিবার অনুমতি করুন। শেষবারের মতো আমি জিজ্ঞেস করতে চাই, ধরতিমা, চম্পল উদ্দেশ্যের হয়ে বিনম্রভাবে তোমার সম্মুখে আমি করজোড় নিবেদন করছি, যদি কোনো সত্য ঘটনা তোমার এই হৃদয়ে লুকায়িত থাকে, প্রকাশ করো মা, প্রকাশ করো। না, আমি বলতে পারবো না বাবু মশাই, বলতে পারবো না। আমি চম্পল অধীশ্বর বেশনাবাদী বিক্রম সিংহ, আর কাল বিলম্ব নয়, অতি সত্তর সেই সত্য উদ্ঘাটন করতে হবে তোমায়। বেশ মহারাজ, বলো ধাত্রীমা, বলো কেন লখাইকে দেখে নয়ন বরিশন করো? এমন কি রহস্য রয়েছে? বলো, খুলে বলো। না, সেনাপতি মশাই, আমি প্রকাশ করতে পারবো না। পারবে না? মন্ত্রী কাকু, আমি বলতে পারবো না। বলতে তোমাকে হবে, না, বলতে হবেই তোমাকে। কেন আজ লখাইকে দেখে কান্নায় ভেঙে পড়ো? একটিবার প্রকাশ করে বলে দেন রাজসভার মাঝে। না কাকুমণি, আমি বলতে বলো, বলবে না? না। বলবে না? তবে প্রস্তুত হয়ে যাও, কিভাবে বলতে হয় সেটা আমি ভালো করেই জানি। না, বলো। ও চা
অপরাধ তুমি বলে দাও। ও চা আমার কি অপরাধ তুমি বলে দাও। বলো, বলবে না, বলবে না। চাইনি তবু কেন তুমি পাশে মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজাইলে। গোপাল চাইনি তবু কেন তুমি পাশে মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজাইলে। কোন অপরাধে দিলে আঘাত ও চাঁদ আমার কি অপরাধ তুমি বলে দাও। গোপাল সেনাপতি আমার সন্তানকে এভাবে মারবে না। মরবো বাবু মশাই যতক্ষণ না বলবে রখাইকে দেখে কেন তুমি নয়ন পরিষ্কার করো, ততক্ষণ পর্যন্ত তোমার এই গোপালকে আমি শেষ করে দেব। বলো বলো ধাত্রীমা, মশাই! এখনো সময় আছে তোমার পুত্রের তুমি মঙ্গল। মা তুমি বলে না গো মা, আর সহ্য করবে পারি না। বলো গোপাল আমি সব সহ্য করতে পারবো রে। তুমি কেন পারছো না? সন্তানের উপরে আঘাত সহ্য করতে পারবো না। তুমি বলে ফেলো গো মা। যদি আমি সত্য প্রকাশ করি তোর যে বিপদ হবে খোকা, তোর যে বিপদ হবে। মা, তাহলে যে তারা আমাদের মেরে ফেলবে গো। ও মোর হাউসের বান্দা ডালুয়া খপা আওলালি বাতাসি। ধাত্রীমা ও মোর হাউসের বান্দা ডালুয়া খপা আওলালি বাতাসি। সরে যাও।
আমি গোপন কথা লুকিয়ে রাখবো না। আমরা চাই এই রাজসভায় রাজার সম্মুখে তোমার লুকোনো সেই গোপন রহস্য খুলে বলো। বাবু মশাই, বলো ধাত্রীমা। সত্যকে প্রকাশ করতে হ্যাঁ, সত্যই প্রকাশ করতে হবে তোমায়। আমার সন্তানের বিপদ আসতে পারে। আমি রয়েছি। কথা দিলেন তো এই রাজসভাতে। তোমার বর্তমানে একদিন আতর ঘরে আমি সারাটা নিশে জেগেছিলাম। তারপর গোলক বিহারীর আদেশে বিধাতা এসে বিধাতা? আতর ঘরে প্রবেশ করে। বিভাতা সুদিকা ঘরে প্রবেশ করে। হ্যাঁ, তারপর পাঁচা লটাটে লিখন লিখেছে গো। ললট লিখো। হ্যাঁ, এমন কি লিখন লিখেছে ধাত্রীমা? 12টি বছর আয়ু, 12 বৎসর, 5ম বছরই বিদ্যা লাভ করবে, 5ম বছরে, 8ম বছরে মামিকে হরণে করবে, তারপর 12টি বছরের পরে হবে তার বিবাহ। বিবাহ। বিয়ের বাসর ঘরে বাসর ঘরে না, আর বলতে পারবো না আমি। দাঁড়া, না, বাসর ঘরে, বাসর ঘরে কি হবে? কি হবে ধাত্রীমা? কি তুমি বলতে বলতে তুমি দাঁড়িয়ে গেলে কেন ধাত্রীমা? বলো বলো বলো, প্রকাশ করে বলো, তোমার সত্য উদ্ঘাটন করো। আমি জানতে চাই। গোপাল, 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 হ্যালো ধাত্রীমা। বিবাহ বাসর ঘরে, বীর বাসর ঘরে সর্প দংশনে শোনে ধাত্রীমা। এ কি ধাত্রীমা? সর্প, সর্প দংশনে অংশরে লক্ষিন্দর যাবে মারা। সে কি? কে আমাকে ডাকে? আমায় ডাকছি দ্বারকা দ্বার থেকে। ওই তো গো, মাথা ঘুরে যাচ্ছি, মাটি থেকে পাবারে মৃতিকা সরে যাচ্ছে। ওগো চম্পকবাসী, আমার গোপালকে দেখো। গোপাল, আমার নয়ন দুটো বন্ধ হয়ে যাচ্ছে। গোপাল, ধাত্রীমা, এ কি হলো মন্ত্রী মশাই? সত্যি বলেছেন রাজা মশাই। মহারাজ, সত্য উদ্ঘাটন করতে গিয়ে সত্যি সত্যি ধাত্রীমাকে এইভাবে হারাতে হলো। মায়ের যেন সারা বদন ঠান্ডায় পরিণত হচ্ছে কেন? মা, তুমি কেন কথা বলছো না? বুঝলাম গো মা, বুঝলাম এই পৃথিবীটা কত নিষ্ঠুর। জীবনেও কল্পনা করতে পারিনি এইভাবে তুমি আমায় একা করে চলে যাবে গো। তুমি খোকার দিকে একটি মারছে জাগো গো, একটি মারছে জাগো। জননী আমার তুমি, তুমি যে আমার মা। ছোট থেকে করি বড় এ দুঃখ যতরা তোমারই দয়াতে এলামে ধরাতে। কি করে যে বাঁচি বলো না, একা একা কাঁদি মাগো, তোমায় কাছে নামে। কি করে যে বাঁচি
কই ওগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো কেন যে চলে গেলে ছোট্ট কোথাকে ফেলে ছিল নাকি মায়া মমতা ও মহারাজ সন্তান আমি পাইনি মায়ের ভালোবাসা মনে হয় সবই মোহনা আর কেন যে চলে গেলে ছোট্ট কোথাকে ছিল নাকি মায়া মমতা ও মহারাজ সন্তান আমি পাইনি মায়ের ভালোবাসা মনে হয় সবই মোহনা সুবল বলে এবার তুই কাকে হারাবি সুবল বলে এবার আমি কাকে হারাবো মা তুমি ফিরে এসো না চলে গেল আমার বাবাকে ছেড়ে মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা মাগো মা আর জানোনি আবার তুমি যে আমার মা ছোট থেকে করলে বড় এ দুঃখ যন্ত্রণা তোমারই দয়াতে এলাম এ ধরাতে তুমি ছাড়া ভালো লাগে না আর একা একা ঘানি মাগো তোমার কাছে নামে কি করে যে বাঁচি বলো না মা তুমি ফিরে এসো না মাগো মা মাগো মা মাগো মা গোপাল গোপাল আমি কি নিয়ে থাকবো সারা জীবন ওরে গোপাল গোপাল সত্য কথা উদ্ঘাটন করতে গিয়ে আজ তার গর্ভধারণী জননী শিলাই রূপায়িত হলো যে ইহলোকের মায়া মমতা পরিত্যাগ করে পরলোকে যায় সে যে আর কোনোদিনই ফিরে আসে না রে গোপাল বাহ শুধু অনুমতি দে তোর মায়ের সেই শিলাদেহ তুলসী তলায় নিয়ে যায় কখনোই না এখন মেরে খেয়ে বসে আছো গোপাল আর তুমি বলছো সেই তুলসী তলায় নিয়ে যাব না গোপাল তোমরা রাক্ষস গোপাল না তোমরা মানুষ তোমরা তো মনে হয় রাক্ষস হলো এই যে কালী কালীর পাশে যে ডাকিনী জমিনী
গোপাল মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ তোমরা, মানুষের উপরে অত্যাচার করছো তোমরা। গোপাল! হ্যাঁ, নারী নারী খুব না, তোর মায়ের সৎকার্য আমি করবো। তুলসী তলায় গিয়ে সুন্দর করে আমি একটি মন্দির নির্মাণ করবো। দাঁড়াও, তুমি আমার মায়ের সৎ কাজ করবে? হ্যাঁ, সে মুখ দিয়ে আমার নামও ডাকবে না তুমি। তোমাকে কেন আমার মায়ের সৎ কাজ করতে দিব? গোপাল এখন মেরে বসে আছো আর এখন দেখাতে আসছো সাধু সঙ্গ। বাহ, তোমাদের উপরে তো ভগবানও থাকবে না। গোপাল হ্যাঁ, ওরে তোর গর্ভধারণী জননী জগতের মাতা, সে যে ধাত্রী মা, তার সৎকার্য করার যদি কিঞ্চিত সুযোগ না পাই, তাহলে তাহলে আমি মরু শান্তি পাবো না রে গোপাল। না, আমার মাকে তোমরা ছিও না। আমার মা স্বর্গে ঠাঁই পাবে না, তোমরা ছিও না। সেই ওরে পাপী গোপাল! জাতি। গোপাল, হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রে নিয়ম রয়েছে, যদি কোনো মানুষ মারা যায় বা শিলায় পরিণত হয়, তাকে যে সৎ কাজ করতেই হবে। বাহ, সেই মুখ দিয়ে এখন গোপাল বাড়াচ্ছে। যখন কি যে তোমার যে নারী ছিদ্র করেছিল, সেই মাকে এই চাবুকের আঘাত দিয়ে তোমার মারতে লজ্জা করেনি? গোপাল একটু তোমার ভয়ে পান কাঁপেনি? গোপাল গোপাল, আর ডাকো না সেই মুখ দিয়ে গোপাল। মন্ত্রী মশাই, আপনি কিছু বুঝি বলুন। গোপাল গোপাল, আজ এভাবে ধিৎকার না দিয়ে একটিবার তোর মাকে দে বাবা। তোর মাকে আমরা তুলসী তলা নিয়ে যেয়ে গোপাল মন্দিরের এক পাশে তোর মায়ের মন্দির স্থাপন করে আমরা পুজো করবো বাবা। না, আমার মায়ের আমি সৎ কাজ করবো। কি আমি পারবো আমার মায়ের সৎ কাজ করতে। গোপাল তুই কি পারবি? কি করে তুই তোর মায়ের সৎ কাজের ব্যবস্থা করে? সত্যি কি গোপাল করে জানো? বল। এখনো পৃথিবীর মানুষ বেঁচে আছে তোমাদের মনের মতো নয়। এই সারা চম্পকনগরে আমি করে উঠাবো, আর নিজের গর্ভধারিণী জননীর আমি সৎ কাজ করব। গোপাল ধন্য তুই, ধন্য গোপাল। জানি আমাদের ক্ষমা চাইবার মতো কোনো মুখ নেই, তবু তোর কাছে আমরা কৃতজ্ঞ। যা গোপাল যাও, চম্পক প্রতিবেশী যদি তোকে করুণা করে, নিশ্চয় তুই তোর মায়ের ওই শিলাদেহকে নিজেই তুই সৎ কাজ করবি। এটাই না সত্যিকারের পুত্র? ওগো চম্পক মামাসিরা, আমার যে মা নাই, আজ থেকে তোমরা আমার মা, বাবা, দাদা, বৌদি সব তোমরাই গো। একটু বার করে এসে আমার কিছু ভিক্ষে দেবে গো। আর যে আমার গর্ভধারিণী জননীর আমি সৎ কাজ করবো, কিছু ভিক্ষে দেবে। ওই আমায় ভিক্ষা দাও। ও নগরবাসী, ভিক্ষা আমায় দাও, আমায় ভিক্ষা দাও। ও নগরবাসী, ভিক্ষা আমায় দাও।